আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব অ্যালগরিদমস অ্যান্ড ফ্লোচার্ট নিয়ে। সো অনেকে হচ্ছে অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট ভালো বোঝেন, অনেকেই বোঝেন না, ভয় পান। বাট বিলিভ মি, এইটাতে তেমন কিছুই না। আপনি ছোটবেলা থেকে অ্যালগরিদমের সাথে পরিচিত। ফ্লোচার্ট জাস্ট অ্যালগরিদমকে রিপ্রেজেন্ট করার একটা মাধ্যম, ঠিক আছে? সো আমি যদি অ্যালগরিদম সম্পর্কে বলি, ছোটবেলা থেকে আমরা কিভাবে পরিচিত, ছোটবেলা থেকে এখনো যদি আপনি চিন্তা করেন এরকম একটা সিনারিওর কথা। লেটস সে আপনি সকালে আপনি হচ্ছে প্রত্যেকদিন রাত্রে কি করেন, ডায়েরি লেখেন, ঠিক আছে? ডায়েরি লেখেন, কি লেখেন ডায়েরিতে? আপনি আগামীকাল কি করবেন সেগুলো লেখেন, হ্যাঁ? তো আপনার হচ্ছে ধরে নেন আজকে হচ্ছে সুইমিং পুলে গোসল করতে যাওয়ার কথা, এবং আপনি গতকালকে যখন ডায়েরি লিখতেছিলেন তখন বললেন আচ্ছা ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে বাহিরের টেম্পারেচার দেখবো, মানে তাপমাত্রা দেখবো, তাপমাত্রা দেখবো, তাপমাত্রা দেখবো। দেখার পরে যেটা করবো সেটা হচ্ছে তাপমাত্রা যদি আমরা হচ্ছে এইভাবে কিন্তু ডিসিশন নেই, তাই না? তাপমাত্রা যদি লেটস সে 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সাঁতার কাটতে যাব। মানে যদি হচ্ছে তাপমাত্রা ইজ গ্রেটার দেন 25 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা যদি সত্যি হয়, সত্যি হলে আমরা কি করব? সাঁতার কাটতে যাব, সাঁতার কাটবো। আর যদি তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয়, অর্থাৎ এই যে যেটা বললাম এটা যদি সত্যি না হয়, নিচে যদি হয়, তাহলে হচ্ছে আমরা সাঁতার কাটবো না। ওকে, সো এটাই হচ্ছে আপনার ফ্লো চার্ট, এটা একটা ফ্লো চার্ট। এবং এটাকে আপনি যে অ্যারো ট্যারো এগুলো দিয়ে লিখতেছেন, এটাকে আপনি হচ্ছে আরো কয়েকটা সিম্বল আছে, এই যে কয়েকটা সিম্বল আছে, সিম্বলের থ্রুতে আপনি লিখবেন, তাহলে আপনার এটা ফ্লো চার্ট হয়ে যাবে। এবং অ্যালগোরিদম কি, এগুলাকে হচ্ছে সিকোয়েন্সিয়ালি একটা স্টেপের পর একটা স্টেপ লেখা হচ্ছে অ্যালগোরিদম। ওকে, সরি। সো আমাদের এইখানে আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের আমাদের সি প্রোগ্রাম না, আমাদের যেহেতু সি প্রোগ্রামিং শিখবো নেক্সট সেমিস্টারে। সো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সি প্রোগ্রামিং না আপনাদের কোর্সের নাম, আপনার নেক্সট সেমিস্টারে যে কোর্সটা পাবেন সেটা হচ্ছে প্রবলেম সলভিং, ঠিক আছে? প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং। সো ওই কোর্সে আমাদের সিনারিও দেওয়া থাকে, সেই সিনারিও থেকে আমাদের প্রবলেম গুলাকে সলভ করতে হয়। এই সিনারিওতে একটা প্রবলেম থাকে, ওই প্রবলেম গুলোকে সলভ করতে হয়। এবং সিনারিও গুলো এরকম থাকে না যে হচ্ছে আপনি দেখলেই সলভ করে ফেলবেন। সো এই জন্য আপনাকে কি করতে হয়, বেশ কিছু আহ, এইরকম স্টেপ বাই স্টেপ ফ্লোতে যাইতে হয়, তাতে আপনার কি ভিজুয়ালাইজেশনটা ইজি হয়, তাহলে আপনি বুঝতে পারেন যে ডিসিশন কিভাবে নিতে হবে। সো যে এখানে ডিসিশন নিলেন যে সত্যি হলে কি করবেন আর মিথ্যা হলে কি করবেন, এটাই হচ্ছে আমাদের মূলত ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগোরিদম। আচ্ছা, একটা প্রোগ্রামের কথা যদি বলি, ঠিক আছে, যে আমরা প্রোগ্রামিং কেন করি, বা একটা কম্পিউটার প্রোগ্রাম কি করে? একটা কম্পিউটার প্রোগ্রাম, এটা ধরে নিচ্ছে একটা কম্পিউটার, এই কম্পিউটার প্রোগ্রাম কি করে? এই কম্পিউটার প্রোগ্রাম ইউজারের কাছ থেকে ইনপুট নেয়, অবশ্যই, তাই না? ইউজার ইনপুট দেয়, এই কম্পিউটারটা কি করে, সেই ইনপুটটাকে প্রসেস করে, ঠিক আছে, বেশ কয়েকটা স্টেপে প্রসেস করে আমাদের একটা আউটপুট দেয়। এটা একটা কম্পিউটার প্রোগ্রামিং এর কাজ, হ্যাঁ। সো আমাদের এই ফ্লো চার্টেও তিনটা বা চারটা কম্পোনেন্টই পাবো। যে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, যে ভাই তোমার নাম্বার ইনপুট দাও, তুমি যেটা দিতে চাচ্ছ সেটা ইনপুট দাও। তারপরে সেই ইনপুট নিয়ে আমরা বেশ কিছু প্রসেসিং করব, প্রসেসিং করার পরে একটা আউটপুট আমরা দাঁড় করাবো, এবং সেই আউটপুটটাকে ইউজারের কাছে দিয়ে দিব। ওকে, সো লেটস সে আমরা ইউজারকে বললাম যে আমরা একটা হচ্ছে ইয়ার কথা চিন্তা করি, যে একটা ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী একটা সংস্থার কথা চিন্তা করি, ঠিক আছে, যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। ওকে, সো ড্রাইভিং লাইসেন্স প্রদান করার শর্ত কি? ড্রাইভিং লাইসেন্স প্রদান করার শর্ত হচ্ছে যে যে ব্যক্তি, মানে আমি একটা প্রোগ্রাম লিখছি, ধরে নিচ্ছি আমি একটা প্রোগ্রাম বানাইছি, এই প্রোগ্রামে বলা আছে যদি কারো বয়স, যদি কারো 18 থেকে বেশি হয় তাহলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে। যদি 18 থেকে বেশি হয় তাহলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে। এবং একই সাথে কে 60 বছরে নিতে হবে। আমি একবারে বৃদ্ধ মানুষকে ড্রাইভিং লাইসেন্স দিব না, এরকম একটা পলিসি আমার কোম্পানির আছে, লেটসে। ওকে, সো এই জন্য আমি একটা সফটওয়্যার বানাইছি। এখন এই সফটওয়্যারটা ধরে নিচ্ছি আমি একটা কম্পিউটারে রান করে দিছি, হ্যাঁ। এই কম্পিউটারটা এখন ধরে নিচ্ছি এই কম্পিউটারে রান করার পরে কোনো একটা বান্দা তার বয়স এখানে কি দিবে, ইনপুট দিবে, তাই না? তার বয়স এখানে ইনপুট দিবে। ইনপুট দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে তার বয়স হচ্ছে 17, তাহলে এই কম্পিউটারটা যাচাই বাছাই প্রি প্রসেস করে সে আউটপুট দিবে যে আপনি ভাই কি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। আর যদি হচ্ছে সে লেটস সে 21 দেয়, তাহলে আমাদের এটা আউটপুট দিবে যে ভাই হ্যাঁ আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আবার যদি কেউ 61 দেয়, তা কিন্তু সে হচ্ছে কি করতে পারবে না, ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না। এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ভিজুয়ালাইজেশন অ্যান্ড লাইন বাই লাইন হালকা একটু এই স্টেপ বাই স্টেপের যে ইয়েটা আছে, সামারি আছে, এটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট। ওকে, সো আমরা আবার স্লাইডে ব্যাক করি। স্লাইডে কি আছে, ইন্ট্রোডাকশন, এগুলো আমরা দেখবো না। একটু পেন নিয়ে নিই। ওকে,
সো এগুলো আপাতত আপনাদের দেখার দরকার নাই। আমরা হচ্ছে ডিরেক্ট প্রবলেমে চলে যাই। যেমন এটা ক্যালকুলেট এ স্টুডেন্টস ফাইনাল গ্রেড অ্যান্ড প্রিন্ট পাস যদি সে 50 এর উপরে পায়। ইলস ফেল, মানে এখানে কাহিনীটা যেভাবে বলতেছে সেটা হচ্ছে এরকম, একটা স্টুডেন্টসের ফাইনাল গ্রেড ক্যালকুলেট করতে হবে আপনাকে অ্যাভারেজ অফ 4 মার্কস। ধরে নেন আপনার ফাইনাল টার্মে 4টা সাবজেক্ট আপনি কি করছেন, পড়াশোনা করছেন। এই যে 4টা সাবজেক্টের পড়াশোনা করছেন, 4টা সাবজেক্টের মার্কসকে কি করতে হবে, আমাদের অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করার পরে সে মার্কসের মান যদি 50 বা তার থেকে উপরে হয়, এখানে কি লেখা আছে, পাস ইফ, ঠিক আছে, অ্যান্ড প্রিন্ট পাস ইফ যদি 50 থেকে বেশি, এই যে এই সাইন আর এই সাইন, এটা মানে কি 50 থেকে বেশি বা তার সমান, নিচেরটা মানে সমান 50 থেকে বেশি বা তার সমান হলে পাস প্রিন্ট করতে হবে, অথবা অন্য কেসে এলস, তাহলে ফেল ফেল প্রিন্ট করতে হবে, যে 50-এর বেশি বা সমান না হলে, 50-এর থেকে এক কমও হলো, তাকে ফেল প্রিন্ট করে দিতে হবে। ওকে, সো এটাকে আমরা কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে পারি। একটা প্রোগ্রাম, এটা আমরা একটু আগে কি বললাম, একটা কম্পিউটার প্রোগ্রাম কি করে, ইনপুট নাই, তারপরে প্রসেসিং করে, তারপর আউটপুট দেয়, তাই না? সো এখানেও আমরা 3টে স্টেপে এই জিনিসটা করতে পারি। সর্বপ্রথম আমাকে ইনপুট নিতে হবে, ইউজারকে বা ওই স্টুডেন্টের কাছ থেকে ইনপুট নিতে হবে, বলতে হবে যে বাবা তোমার হচ্ছে 4টা সাবজেক্টের মার্কস আমাকে দাও। ওকে, সো 4টা সাবজেক্টের মার্কস আমাকে সে দিবে। এই 4টা সাবজেক্টের মার্কস আমাকে দিবে বলতে আমি এখানে বোঝাচ্ছি কম্পিউটারকে দিবে। কম্পিউটারকে 4টা সাবজেক্টের মার্কস দিবে। সো কম্পিউটারের তো হচ্ছে যে 4টা সাবজেক্টের মার্কস দিলে সেই 4টা সাবজেক্টের মার্কসকে কি করতে হবে, তার যে মেমোরি আছে মেমোরিতে স্টোর করতে হবে, তাই না? মেমোরিতে স্টোর করতে হবে, ফাইন। সো যে কোনো জিনিস আমরা কম্পিউটারকে দিলে কম্পিউটার কি করবে, মেমোরিতে স্টোর করবে, কারণ কম্পিউটার তো আর হচ্ছে কিছু মনে রাখতে পারবে না স্টোর ছাড়া, তাই তো? সো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কম্পিউটারের এই যে স্টোরেজ আছে সেই স্টোরেজগুলোতে আমরা জায়গা চেয়ে নিচ্ছি। জায়গা চেয়ে নিচ্ছি, আমি বলতেছি কম্পিউটারকে যে ভাই আমি একটা স্টুডেন্টের 4টা মার্কসকে স্টোর করব, আমাকে 4টা জায়গা দাও। ঠিক আছে, 4টা জায়গা দাও। কম্পিউটার আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার আমার ভিতরে 4টা নাম্বার রাখবা, বাট আমার ভিতরে অনেক অনেক পরিমাণে জায়গা আছে, কিন্তু সব জায়গাগুলোতে তুমি 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 যদি এই যে 4টা জায়গা তুমি নিবা, সেই জায়গাগুলো যদি তুমি নামকরণ করে দাও তাহলে ভালো হয়। ঠিক আছে, যে হ্যাঁ এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা, তুমি 4টা জায়গার নাম করে দাও, তাহলে আমার জন্য ভালো হয় এবং তোমার জন্য ভালো হয়। কারণ জায়গার নাম করে দিলে এখন তুমি এসে চিনতে পারবা তুমি নামকরণ করে গেছো ওই জায়গাগুলো তোমার। তো এই জন্য আমরা কি করলাম, আমরা সবার প্রথম এখানে একটা লাইন বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এরকম, আমরা লিখবো ডিক্লার। কম্পিউটার থেকে জায়গা চাওয়ার জন্য আমরা কি করতেছি, আমাদের কয়টা ভেরিয়েবলের জায়গা লাগবে, 4টা, এবং ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হইতে পারে। যেমন হচ্ছে আমরা এখানে রাখতেছি এ, বি, সি, ডি, অর্থাৎ আমি ডিক্লার 4টা ভেরিয়েবল করলাম। ওকে, এ বি সি ডি। সো আমি যখন লিখতেছি ডিক্লার এ, বি, সি, ডি, এর মাধ্যমে আমি কি বোঝাচ্ছি, কম্পিউটারকে বলতেছি যে ভাই আমার 4টা ভেরিয়েবল, এগুলাকে আমরা মেইনলি ভেরিয়েবল বলি, আমার 4টা ভেরিয়েবলের জন্য আমাকে কিছু জায়গা দাও। সো কম্পিউটার আমাকে তখন জায়গা দিয়ে দিবে। ওকে, ফাইন। সো যে কোনো ইনপুট নেওয়ার আগে তাহলে কি করতে হবে, ইনপুট নেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে ইনপুটটা আমি রাখবো কোথায়। হ্যাঁ, সো ইনপুট নেওয়ার আগে আমাকে অবশ্যই কি করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ মেমোরির কাছ থেকে জায়গা চেয়ে নিতে হবে। সো আমরা প্রথম কাজটা করে ফেললাম, এরপরে আমি ইউজারকে বলবো যে ইনপুট দাও তোমার নাম্বারগুলা, তাই না? ইনপুট আমরা বললাম এ, বি, সি, ডি, অর্থাৎ ইউজারকে বললাম ইনপুট দিতে, এবং বললাম যে এই যে ইনপুটগুলো দিবে, প্রথম ইনপুটটা এ জায়গা, মানে এই যে মেমোরিতে আমি যে জায়গাগুলো নিছি, ধরে নিচ্ছি এখানে এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি। আমি বললাম প্রথম যে ইনপুটটা দিবে ইউজার, ধরে নিচ্ছে প্রথম সাবজেক্টের মার্কস 70, সেটা চলে যাবে এ তে, তাহলে 70 এখানে চলে যাবে। সেকেন্ড সাবজেক্টের মার্কস 65, সো এটা যাবে বি তে, তারপর একটা যাবে হচ্ছে সি তে, ধরে নিচ্ছি 80, তারপর এটা ধরে নিচ্ছি লেটস 40। এরকম 4টা মার্কসে আমি ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরের কাজ কি, আমাকে বলছে কি, আমার কোশ্চেন কি ছিল, আমার কোশ্চেন ছিল ফাইনাল গ্রেড, 4টা মার্কসে ইনপুট নিতে হবে এবং পাস স্টুডেন্টস ফাইনাল গ্রেড অ্যাভারেজ, অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ অফ 4 মার্কস যদি 50-এর থেকে বেশি বা সমান হয় তাহলে পাস। ঠিক আছে, সো অ্যাভারেজ বের করার নিয়ম কি, অ্যাভারেজ বের করার নিয়ম, এগুলাকে কি করতে হবে, প্রথমে যোগ করতে হবে, যোগ করে 4 দ্বারা ভাগ করতে হবে, তাই না? সো আমরা এখানে লিখতে পারি সাম, প্রথমে যোগ করতে হবে, সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, একবারে যা করতেছি একবারে ভেঙে ভেঙে করতেছি, নাথিং এলস। এরপরে কি করতেছি, এরপরে এই যে সাম, এর ভিতরে তো 4টা যোগফল আছে, সো সাম নামক এই জায়গায় একটা ইয়ার কথা যদি চিন্তা করি, এখানে ধরে নিচ্ছি সবগুলো যোগ করে 210 আসছে। ওকে, 210 আসছে, ফাইন। এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে আমাকে অ্যাভারেজ বের করতে হবে। সো অ্যাভারেজ বের করার জন্য আমরা আরেকটা নাম দেখলাম, অ্যাভারেজ ইকুয়াল সাম ভাগ কত হবে, 4 হবে, সামকে 4 দ্বারা ভাগ করতেছি কারণ 4টা সাবজেক্ট। সো অ্যাভারেজের মান ধরে নিচ্ছি আমি এখানে 52 দশমিক সামথিং আসছে।
52.5 আসছে, লেটস সে 2.5। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা চেক করব, মানে কম্পিউটারের কাছে আমি ইনপুট দিছিলাম, এই যে দুইটা ইনপুট দিছিলাম কম্পিউটারকে, তারপরে কি করতে হয়েছে, প্রসেস করতে হচ্ছে। এখন কম্পিউটার এগুলো প্রসেসিং এর ভিতরে যাচ্ছে, যে সবগুলোকে যোগ করলো, তারপর 4 দ্বারা ভাগ করে অ্যাভারেজ বের করলো। এখন তাকে দেখতে হবে যে অ্যাভারেজের মার্কস 50 থেকে বেশি বা তার সমান কিনা। অ্যাভারেজ যদি 50 থেকে বেশি বা তার সমান হয়, অ্যাভারেজ, আমরা এই জিনিসটাকে এইভাবে লিখি, অ্যাভারেজ যদি 50 থেকে বেশি বা সমান হয়, যদি, তাই না, যদির জন্য আমরা এখানে ইফ দিতে পারি। ইফ, হ্যাঁ, ইফ, আমরা এখানে লিখতেছি ইফ অ্যাভারেজ, সংক্ষেপে লিখতেছি, ইজ গ্রেটার ইকুয়াল 50। অ্যাভারেজের মার্কস যদি 50 থেকে বেশি বা তার সমান হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব, পাস। ঠিক আছে, তাহলে আমরা পাস প্রিন্ট করব, প্রিন্ট পাস। প্রিন্ট মানে হচ্ছে যে আউটপুট দেওয়া, প্রিন্ট পাস। আর যদি এইটার হয় তাহলে তো ফুরে গেল, যদি এটা না হয় এলস, অর্থাৎ আমরা ইফ বলতে বোঝাচ্ছি যদি এই জায়গায় একটা কন্ডিশন দিছি, এই যে এটাকে আমরা বলছি কন্ডিশন, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে পাস, যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমাদের এইখানে চলে আসবে। অর্থাৎ আমরা এই যে এটার মতো বলছিলাম যে যদি আজকের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে সাঁতার কাটবো, যদি না হয় তাহলে আমরা সাঁতার কাটবো না, সাঁতার কাটবো না, হ্যাঁ। সেই তো স্বাভাবিক সাধারণ। সো ইফ দিলাম, এরপর আমরা এখন এলস দিচ্ছি। এলস আমরা লিখবো প্রিন্ট ফেল, শেষ আমাদের এখানে। এরপরে সবার শেষে এন্ড দিয়ে দিব, আমাদের একটা সুডো কোড করা কিন্তু শেষ। ওকে, এটাকে আমরা বলছি সুডো কোড। ওকে, সো ইনপুট, এই যে আমাকে এখানে প্রথমে ডিক্লেয়ার করতে হবে, ইনপুট নিতে হবে। এরপর কি, এরা হচ্ছে একবারেই হচ্ছে 4টাকে যোগ করে ভাগ করে অ্যাভারেজ একবারেই বের করে নিছে। বাট আমরা আরো কয়েকটা স্টেপ আমরা বাড়াইছি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, নাথিং টু ওয়ারি। ওকে, সো এরপরে আমরা চেক করছি যে ইফ গ্রেড যদি 50 থেকে বেশি হয় তাহলে আমরা প্রিন্ট করব ফেল, এলস প্রিন্ট করব পাস, তারপর শেষ এন্ড। সো সুডো কোড বা আমাদের এরকম হচ্ছে অ্যালগোরিদম লেখার জন্য একবারে যে স্টেপ বাই স্টেপ ইয়ে করতে হবে এরকম কোনো কিছুই না আমাদের। আমাদের একবার হুবহু এরকমও হইতে হবে এরকম কিছু না, আমাদের জাস্ট স্টেপ বাই স্টেপ কি করতে হবে, যাইতে হবে। ওকে, সো এখানে যেটা হচ্ছে যে স্টেপ 1 আমরা ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে, স্টেপ 2 অ্যান্ড 3 তে আমরা কি করতেছি, স্টেপ 2 অ্যান্ড 3 তে আমরা প্রি প্রসেস করতেছি, প্রসেসিং করতেছি এবং আউটপুট দিচ্ছি। ওকে, নেক্সট স্লাইডে যাওয়া যাক। ওকে, সো আমাদের এই যে এতক্ষণ যা যা দেখলাম এইটাকে এখন আমরা কিভাবে একটা ফ্লো চার্টের থ্রুতে দেখাইতে পারি। ঠিক আছে, মানে এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি যেটা হয়, আমাদের হিউম্যান ব্রেন এই টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনের থেকে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলোকে বেশি পছন্দ করে, তাই না। টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন লাইক আমি আপনাকে আমি হচ্ছে একটা আমি হচ্ছে লেটস সে আপনাকে একটা বিল্ডিং এর ম্যাপ দিলাম, সেই বিল্ডিং এর ম্যাপ আমি হচ্ছে লিখে রাখছি যে এইখান থেকে লেফটে গেলে এটা এটা আমি যাবে লিখে রাখছি। বাট এটা না, যদি আমি আপনাকে একটা আপনাকে যদি একটা গ্রাফ দেই বা একটা ডায়াগ্রাম দেই যেখানে হচ্ছে বিল্ডিং এর ব্লুপ্রিন্ট আছে, তখন আপনার জন্য বেশি বোঝা কি হয়ে যাবে, সহজ, মানে এটাকে সহজ হয়ে যাবে, তাই না। সো এখন চলেন এই যে আমরা সুডো কোড বা যেটা লিখছি এইটা থেকে আমরা কিভাবে একটা ফ্লো চার্টকে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা সিম্বলের সাথে আমাদের পরিচিত হইতে হবে। ঠিক আছে, এই সিম্বলগুলো আমাদের ফ্লো চার্টে লাগে। ওকে, সো চলেন দেখি কি কি সিম্বল সেগুলো। সো এই যে সিম্বলগুলো, সর্বপ্রথমে আমরা কি বলছি যে একটা প্রোগ্রাম স্টার্ট হয়, তাই না, স্টার্ট হয়, সর্বপ্রথম একটা প্রোগ্রাম স্টার্ট হয়। সো স্টার্ট অথবা এন্ডের জন্য একটা প্রোগ্রাম স্টার্ট, এবং মাঝখানে বেশ কিছু কাজ হয়, এবং এন্ড, এই দুইটাকে আমরা ওভাল শেপ দ্বারা প্রকাশ করি। ওকে, এই জায়গায় সার্কেল হয়ে গেছে, সরি সরি সরি। এই দুইটাকে আমরা মোটামুটি এই ওভাল শেপ দ্বারা কি করি, পর্যালোচনা করি। ওকে, এখন আমরা কি বলছি, অ্যারোস দ্বারা কি করে দেখতেছি, ইনপুট আউটপুট, ইউজারের কাছ থেকে আমরা কি বলছি, একটা প্রোগ্রাম ইউজার থেকে ইনপুট নেয় এবং সেই অনুযায়ী আউটপুট দেয়। সো ইনপুট নিতে হবে এবং আউটপুট দিতে হবে, ইনপুট আউটপুট দেখানোর জন্য আমাদের এরকম সামান্তরিক আছে। ওকে, সো এই সাইনের মাধ্যমে আমরা বুঝি যে এখানে ইনপুট নেওয়া হচ্ছে। ওকে, সো আমাদের ক্ষেত্রে প্রোগ্রামটা আমরা স্টার্ট করছিলাম, স্টার্ট করার পরে কি করছি, ইউজার থেকে আমরা ইনপুট নিছি, তাই না। সো আমরা এখানে ইউজার থেকে ইনপুটের জন্য আমরা এখানে লিখছি ইনপুট এ বি সি ডি। ওকে, সো ইউজার এখানে ইনপুট দিচ্ছে। সো এই যে স্টার্ট থেকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য আমরা অ্যারো চিহ্ন ইউজ করতেছি, এই যে অ্যারো। ওকে, ফাইন। ইনপুট নেওয়ার পর আমরা কি করছিলাম জানি, ইনপুট নেওয়ার পর আমরা হচ্ছে বেশ কিছু অপারেশন করছিলাম, প্রসেস করছিলাম, তাই না। যে আমাদের কম্পিউটার ইনপুট নেয়, প্রসেস করে আউটপুট দেয়। সো প্রসেসের যেগুলো সবগুলো হবে হচ্ছে আমাদের এরকম কি বক্সের ভিতরে, রেক্ট্যাঙ্গলের ভিতরে।
ওকে, সো এটাকে আমরা কি বলতেছি, ইনপুট নেওয়ার পর আমরা কই যাব, আমরা এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখাচ্ছি ইনপুট নেওয়ার পরে যে ভাই আমি হচ্ছে প্রসেস করব। সো কি প্রসেস করব, যেগুলো আছে সেগুলোকে আমি প্রথমে ধরে নিচ্ছি সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অ্যাভারেজ বের করলাম, অ্যাভারেজ ইকুয়াল এই সাম ভাগ 4। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা এটাকে কি করব, এটাকে আমরা এই এটাকে আমরা প্রসেস করব। এরপরে কি, এরপর আমাকে একটা ডিসিশনে আসতে হবে, তাই না? ডিসিশনকে বোঝানোর জন্য আমরা কি করি, মানে এইখানের পরে কি করছিলাম, আমরা একটা ডিসিশন নিছিলাম, তাই না? এই যে ইফিলস, ইফিলসকে আমরা বলি ডিসিশন ব্লক। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হয়েছে। এরপরে আমাদের এতটুকুতে আসতে হবে ইফিলস। ঠিক আছে, ইফিলস বলতে আমরা এই যে এখানে দেখছিলাম যে এইটা একটা ইফিলস ছিল, যদি তাপমাত্রা 25-এর থেকে বেশি হয় তাহলে এদিকে, যদি না হয় তাহলে এদিকে। ওকে, সো এই জিনিসটাকে আমরা আমাদের ফ্লো চার্টে যেভাবে দেখি সেটা হচ্ছে এইখান থেকে আমাদের যে ইনপুট আউটপুট এই জায়গার যে রেজাল্টটা, সেটা আমাদের এখন এই ইউনিটে আসতেছে। ঠিক আছে, এবার আমাদের এই ডিসিশন ইউনিটে আসতেছে সবকিছু। সো ডিসিশন ইউনিটটা আমরা এখানে দিলাম। ডিসিশন ইউনিটে আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে লিখি লেটস সে অ্যাভারেজ, ইফ অ্যাভারেজ ইজ গ্রেটার ইকুয়াল 50, এইটা যদি হয়, যদি এইটা হয় তাহলে সে কি প্রিন্ট করবে, এখানে আমরা লিখতেছি এইটা যদি সত্যি হয় অর্থাৎ ইয়েস, এইটা যদি হয় তাহলে আমাদের প্রিন্ট করবে লেটস সে পাস। কি প্রিন্ট করবে, পাস প্রিন্ট করবে। আর যদি এটা মিথ্যা হয় অর্থাৎ নো, এই কন্ডিশন, যে কন্ডিশনটা দিছি বা যে শর্তটা দিছি এটা যদি মিথ্যা হয় অথবা না হয় তাহলে আমাদের ফেল প্রিন্ট করতে হবে। সো আমরা এখানে ফেল লিখে দিচ্ছি। এইদিকে আমাদের অ্যারো থাকবে, ফাইন। এবং পাস এবং ফেইল যে কোনো একটা রেজাল্ট আসবে, রেজাল্ট আসার পরে কি আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে না? সো প্রোগ্রাম শেষকে আমরা এন্ড দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এন্ড। সো এইখান থেকেও এন্ডে আসবে, এইখান থেকেও এন্ডে আসবে, আমাদের এখানে অ্যারো দিয়ে দিলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখন দেখি, এটা দেখে কিন্তু আমি খুব ইজিলি বুঝতে পারতেছি এখানে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হচ্ছে। প্রোগ্রাম স্টার্ট হবে, প্রোগ্রাম স্টার্টের পরে কি করতে হবে, প্রোগ্রাম স্টার্টের পরে প্রোগ্রামটা ইনপুট নিবে ইউজারের কাছ থেকে, তারপরে সাম বের করবে, অ্যাভারেজ বের করবে। যে অ্যাভারেজটা বের হয়েছে সেটা 50 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে পাস প্রিন্ট হবে, যদি 50 থেকে ছোট হয় তাহলে হচ্ছে ফেল প্রিন্ট হবে এবং প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের এইখান থেকে এখন হচ্ছে আমরা খুব ইজিলি কোড করতে পারবো। যদি আমরা কোডিং এ যাই তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা কোডিং করতে পারবো। ওকে, সো চলেন আর একটা প্রবলেম দেখি এরকম। ওকে, সো আমরা এখন অন্য আরেকটা প্রবলেম দেখি, চলেন। যে প্রবলেমটা লেটস সে এটা অ্যাভারেজ অফ 3 নাম্বারস। অ্যাভারেজ অফ 3 নাম্বারসে তাহলে কি হবে? অ্যাভারেজ অফ 3 নাম্বারস সর্বপ্রথমে স্টার্ট করতে হবে, তারপরে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, n1 n2 n3, সাম অ্যাভারেজ। সাম অ্যাভারেজ কেন করা হয়েছে, কারণ এই যে তিনটাকে যোগ করবেন, তাই না? এই যে দুইটা তিনটা নিছেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে মেমোরিতে আপনি নাম্বার ইনপুট নিছেন লেটস সে এরকম, এটা n1 n2 n3, ঠিক আছে, অর্থাৎ তিনটা নাম্বার আপনি তিন জায়গায় নিছেন। এখন এই যে আমি আগের বার যে লিখছিলাম সাম ইকুয়াল n1 প্লাস n2 প্লাস n3, অর্থাৎ সবগুলোকে যোগ করে আমি একটা ভেরিয়েবল সামের ভিতরে রাখতেছি। সো সামটা তো মেমোরিতে নাই, তাহলে রাখবো কিভাবে, তাই না? সো সাম নামেরও একটা ভেরিয়েবল আমার এখানে লাগবে। সো এই জন্য আমরা সামকেও ডিক্লেয়ার করছি এবং তারপরে লিখছিলাম অ্যাভারেজ ইকুয়াল এটা এই সাম ভাগ 3, তাই না? সো সাম ভাগ 3 করলে যে রেজাল্ট আসবে সেটা আমরা অ্যাভারেজে রাখতেছি। সো এইটাও আমরা এখানে লিখলাম। ওকে, ফাইন। এরপর আমরা যেটা করতেছি যে সাম স্টেপ 4, সামের ভিতরে এইগুলো যোগ করে রাখলাম, তারপর ভাগ করে রাখলাম, তারপর আমরা জাস্ট অ্যাভারেজটাকে প্রিন্ট করে দিলাম, অ্যাভারেজটাকে প্রিন্ট করে দিলাম এবং শেষ। ওকে, সো স্টার্ট হইছে, ডিক্লারেশন হইছে, রিডটা আমাদের এইভাবে হবে। ঠিক আছে, রিডটা আমাদের এইভাবে হবে। হুম, এরপর হচ্ছে আমাদের এখানে আবার হচ্ছে প্রসেস হয়েছে এবং সবগুলোর ক্ষেত্রে অ্যারো থাকবে এরকম। ওকে, এবং সবার শেষে প্রিন্ট করে আমাদের শেষ। ফাইন, নেক্সট প্রবলেম কি আছে? আচ্ছা, এটা নিয়ে ইয়ে করার দরকার নেই, আমরা দেখতেছি এটা। এটা একটু উল্টাপাল্টা আছে, এটাতে যাই। ওইটা আমরা একটু আগে করলাম যেটা, এটাই এবিসি অ্যান্ড প্রিন্ট দ্য লার্জেস্ট। এখন আমাদের বলছে রিড 3 নাম্বারস এবিসি অ্যান্ড প্রিন্ট দ্য লার্জেস্ট। ওকে, সো এটাকে আমরা কিভাবে করতে পারি? হুম, সো চলেন এটা একটু সলভ করার চেষ্টা করি যে আমরা তিনটা নাম্বার পড়বো কিভাবে। সো সর্বপ্রথম স্টার্ট হবে, স্টার্টের পরে কি হবে, স্টার্টের পরে ডিক্লার হইতে পারে, তাই না? ডিক্লার এ বি সি, ডিক্লার। এরপরে কি হবে, ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে যে ভাই আমাকে ইনপুট দেন। ইনপুট নেওয়ার সিম্বল কি এরকম, তাই না? সো ইনপুট এবিসি, এবিসি। এখন আমরা এ কে কখন বড় বলতে পারবো? এ কে বড় বলার শর্ত হইতে হবে এ কে বি থেকেও বড় হইতে হবে এবং এ কে সি থেকেও বড় হইতে হবে। এ যদি বি থেকেও বড় হয়, সি থেকেও বড় হয়, তখনই আমরা বলবো এ ইজ গ্রেটার দেন কি, এ ইজ গ্রেটার দেন, এ ইজ দ্য লার্জেস্ট, তাই তো? সো এরকম সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকম, লেটস সে আমরা এখানে একটা ডিসিশন মেক করতেছি। হ্যাঁ, এখানে একটা ডিসিশন মেক করতেছি।
ইফ এ ইজ গ্রেটার দেন বি, এ কি বি থেকে বড়? যদি হ্যাঁ হয়, ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, তাহলে আমরা কি করব? এখন আমরা দেখব এ কি সি থেকে বড় কিনা। একটা কন্ডিশন দিচ্ছে, এ কি বি থেকে বড়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তাহলে আমরা সামনের কন্ডিশনে যাচ্ছি। ওকে, সামনের কন্ডিশনে আমরা কি বলবো? এ কি সি থেকে বড়? যদি অ্যান্সার আসে ইয়েস, তাহলে আমরা প্রিন্ট করব, তাহলে আমরা প্রিন্ট করব, প্রিন্টের ক্ষেত্রে আমাদের এরকম না, প্রিন্টের ক্ষেত্রে আমাদের এরকম। সেটা কি আমরা, তাহলে আমরা প্রিন্ট করব কি, এ ইজ দ্য লার্জেস্ট, এ ইজ দ্য লার্জেস্ট। আচ্ছা, এখন দেখা যাবে এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি সত্য হয় তাহলে আমরা এখানে আসছি, এখানে এসে দেখতেছি এ ইজ গ্রেটার দেন সি, এটা যদি সত্য হয় তাহলে মানে এ আসলেই সি থেকে বড়, এই জন্য আমরা লিখতেছি এ ইজ দ্য লার্জেস্ট। এখন এ যদি, এই কন্ডিশন মিথ্যা হওয়ার মানে কি? এই কন্ডিশনটা মিথ্যা হওয়ার মানে হচ্ছে সি এ থেকে বড়, তাই না? এই কন্ডিশনটা সত্য হলে যদি এদিকে যায়, তাহলে এই কন্ডিশনটা মিথ্যা বা নো যদি হয়, তাহলে সি এ থেকে বড়। সি যদি এ থেকে বড় হয় তাহলে সি তো অটোমেটিক বি থেকে বড় হচ্ছে, কারণ এ থেকে বি থেকে এ বড়। সর্বপ্রথম কথা, বি থেকে এ বড়। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এ হচ্ছে বি থেকে বড়, এই জন্য আমরা এদিকে আসছি। কারণ এ যদি সি থেকে ছোট হয় তার মানে সি অলরেডি বি থেকে বড়, সো আমরা এখানে লিখতেছি সি ইজ লার্জেস্ট। ওকে, সি ইজ লার্জেস্ট। ওকে, ফাইন। এখন এ যদি বি থেকে বড় না হয়, এ যদি বি থেকে বড় না হয়, তার মানে কি বি অবশ্যই এ থেকে বড়, তাই তো? এ যদি বি থেকে বড় হয় তাহলে এদিকে যাবে, এ যদি বি থেকে বড় না হয় তাহলে আমরা এদিকে আসব। এদিকে এসে আমরা আবার চেক করব যে আমাদের বি যেটা, বি কি সি থেকে বড় কিনা, বি কি সি থেকে বড় কিনা। যদি বি সি থেকে বড় হয়, ইফ এটা যদি সত্য, এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় বা সত্য হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? তাহলে আমরা প্রিন্ট করব যে হ্যাঁ, বি ইজ দ্য লার্জেস্ট। ওকে, আর যদি বি যদি সি থেকে বড় না হয়, বি যদি সি থেকে বড় না হয় তাহলে কি হবে? বি যদি সি থেকে বড় না হয় তাহলে হচ্ছে অবশ্যই সি হচ্ছে বড়, তাই না? তাহলে আমাদের তখন আমাদের আবার লিখতে হবে সি ইজ দ্য লার্জেস্ট। ওকে, সো ভালো মতো আরেকবার বলতেছি ফ্লোটা, সেটা হচ্ছে ইনপুট নিলাম, ইনপুট নিয়ে আমরা চেক করতেছি এ কি বি থেকে বড় কিনা, এবং বলছে যে ইয়েস এ বি থেকে বড়, সো দ্যাট আমরা এখানে আসছি, এবং এরপরে আমরা লিখছি যে এ কি সি থেকে বড় কিনা, এ বি থেকেও বড়, এ সি থেকেও বড়, এই জন্য আমরা এখানে প্রিন্ট করতেছি এ ইজ দ্য লার্জেস্ট। ওকে, আবার যদি এরকম হয়েছে এ বি থেকে বড়, এটা সত্যি হয়েছে, বাট এ সি থেকে বড় না, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন সি, এটা মিথ্যা হওয়া মানে কি? এটা মিথ্যা হওয়া মানে হচ্ছে এ ইজ স্মলার দেন সি, অর্থাৎ একটা সংখ্যা বি থেকে বড় এবং সেটা সি থেকে ছোট, তার মানে সি হচ্ছে অবশ্যই সবার থেকে বড়, সো আমরা লিখছি সি ইজ দ্য লার্জেস্ট। আবার এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি মিথ্যা হয় তার মানে বি ইজ গ্রেটার দেন এ, তাই না? এ ইজ গ্রেটার দেন বি, এটা মিথ্যা মানে কি? বি ইজ গ্রেটার দেন এ। তাহলে আমরা এখানে আসলাম, এরপরে আমরা লিখছি বি ইজ গ্রেটার দেন সি। ওকে, বি ইজ গ্রেটার দেন সি, এইটা যদি সত্য হয় তাহলে হচ্ছে আমরা কি প্রিন্ট করব? ইয়েস, আমাদের কন্ডিশনটা সত্য। আর বি ইজ গ্রেটার দেন সি, এইটা যদি মিথ্যা হয়, বি ইজ গ্রেটার দেন সি এটা যদি মিথ্যা হয়, তাহলে আমরা লিখবো সি ইজ দ্য লার্জেস্ট। ওকে, সো এই হচ্ছে কাহিনী, এবং সবার শেষে আমরা এখানে দিব হচ্ছে এন্ড। ওকে, সো সবগুলো আমাদের এন্ড প্রসেসে এসে কানেক্ট হবে। ওকে, সো এগুলো একটু স্কেল দিয়ে ভালো মতো আগাইতে হবে, আমার মতো না অবশ্যই। ওকে, সো এটা আমরা এভাবে লিখলাম, এবং এটার হচ্ছে অ্যালগোরিদম তাহলে কি হবে? স্টার্ট, ডিক্লেয়ার থ্রি ভেরিয়েবলস, রিড থ্রি ভেরিয়েবলস, তারপর সেই যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে হচ্ছে আমরা চেক করবো এ ইজ গ্রেটার দেন সি কিনা, যদি এটা সত্য হয় তাহলে প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট, যদি সত্য না হয় তাহলে আমাদের প্রিন্ট হবে প্রিন্ট সি লার্জেস্ট। ওকে, এখন এ ইজ গ্রেটার দেন বি, এইটা যদি সত্য হয় তাহলে এটা, আর এটা যদি মিথ্যা হয় তাহলে আমাদের এইখানে চলে আসবে ইলস বি ইজ গ্রেটার দেন সি, দেন প্রিন্ট বি। বি যদি সি থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবো বি, আদারওয়াইজ প্রিন্ট করবো সি। খুবই সিম্পল। ওকে, ফাইন। ইউনিট কনভার্সন, এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। ফাইন, রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? রুট আমরা কিভাবে বের করতে পারি সেটা এখানে লেখা আছে। ওকে, সো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কি ছিল আমাদের? এই যে এখানে ডি ইকুয়াল রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এবং এক্ষেত্রে আপনাদের ভেরিয়েবল কি কি আসতেছে? ভেরিয়েবল নেওয়া লাগতেছে হচ্ছে আপনাদের এক্স ওয়ান এক্স টু, ঠিক আছে? এক্স ওয়ান এক্স টু এবিসি। ওকে, সো এগুলো সব কিছু আপনারা ডিক্লেয়ার করে নেবেন। ইনপুটের আগে ডিক্লেয়ার এক্স ওয়ান এক্স টু এবিসি। এরপর হচ্ছে আপনার এই যে এইটার যে সূত্র আছে, এই সূত্র দিয়ে হচ্ছে আপনার ডি ক্যালকুলেট করে নেবেন, ঠিক আছে? ডি ক্যালকুলেট নেওয়ার করার পরে আপনি হচ্ছে এখন কি বলছে, কম্পিউট রিয়েল রুটস, সো এখানে হচ্ছে আবার রিয়েল রুট ক্যালকুলেট হবে। ওকে, জাস্ট স্টেপ বাই স্টেপ, নাথিং এলস। হ্যাঁ, সো এই তো হচ্ছে বিষয়। রিয়েল রুটের সূত্র দিয়ে দিছে এক্স ওয়ান ইকুয়াল মাইনাস বি প্লাস ডি ভাগ টু এ, সো এইটাই জাস্ট এখানে লেখা হয়েছে। এক্স ওয়ানের ভিতরে আমরা অ্যাসাইন করতেছি মাইনাস বি প্লাস ডি ভাগ টু ইন্টু এ, এক্স টুর ভিতরে এটা অ্যাসাইন করতেছি, এরপর প্রিন্ট করতেছি এক্স ওয়ান এন্ড এক্স টু। ওকে, ফাইন। এখন আমরা আরো সামনের দিকে যদি যাই, রিটেন নাম্বার এন্ড প্রিন্ট দ্য লেটার এন এক্স্যাক্টলি এম টাইমস ইউজিং এ লুপ। ওকে,
লুপের কাহিনীটা কি এখানে? লুপের কাহিনীটা হচ্ছে আমাদের এখানে এরকম যে আমরা আমাদের বলছে রিড এ নাম্বার m, মানে একটা নাম্বারকে রিড করতে বলছে এবং প্রিন্ট দ্য লেটার n এক্স্যাক্টলি m টাইমস ইউজিং এ লুপ। অর্থাৎ আমি ইউজারকে বললাম যে আমাকে একটা ইনপুট দেন, ইউজার একটা ইনপুট দিল, সেই ইনপুটটাকে আমি m নামক একটা ভেরিয়েবলের ভিতরে নিলাম। ধরে নিচ্ছি ইউজার ইনপুট দিচ্ছে 5, তাহলে m এর মান হচ্ছে 5। এরপরে কি বলছে, অ্যান্ড প্রিন্ট দ্য লেটার n এক্স্যাক্টলি m টাইমস, তার মানে আমাকে এখন এন এই লেটারটাকে 5 বার প্রিন্ট করতে হবে। ইউজার যদি 5 দেয় তাহলে 5 বার প্রিন্ট করতে হবে, যদি 10 দেয় তাহলে 10 বার প্রিন্ট করতে হবে। এরকম একটা কোড আমাকে লিখতে বলছে। ওকে, সো এই জন্য আমরা কি করলাম, সর্বপ্রথম আমরা ইয়ে করলাম স্টার্টের পর আমরা কি করব, ডিক্লার করব এম এবং আরেকটা ভেরিয়েবল কাউন্টার। কাউন্টার কেন? কারণ কাউন্টার জিনিসটা কি করবে, কাউন্টার জিনিসটা হচ্ছে আমাদের কাউন্ট রাখবে, ট্র্যাক রাখবে যে আমার কয়বার এন প্রিন্ট হচ্ছে। আমাকে নির্দিষ্ট সংখ্যক এন প্রিন্ট করতে হবে। একবার প্রিন্ট করে ফেললে কাউন্টারের মান 1 হবে, আবার প্রিন্ট করে ফেললে 2 হবে, 3 হবে, এরকম অটোমেটিক বাড়তে থাকবে। ওকে, এরকম আর কি বিষয়টা। ওকে, সো এটা হচ্ছে আমাদের লুপের কনসেপ্ট। সো চলেন একটু লুপের কনসেপ্টটা আপনাদের একটু দেখাই, ভালো লাগবে আশা করতেছি। লেটস সে আপনি ধরে নেন হচ্ছে একটা স্টেডিয়ামে আছেন, আপনি দৌড়াবেন এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি দৌড়াবেন। ওকে, ফাইন। এবং এইখানে আপনার ধরে নিচ্ছি একটা ভেরিয়েবল আছে এম। ওকে, এবং এমটাকে আমরা বাইরে লিখি এম, এবং ইউজারকে বললেন যে আপনি ইউজার যে যে পরিমাণে হচ্ছে ইনপুট দিবে, ধরে নিচ্ছি ইউজার যদি 5 দেয় তাহলে আপনি 5 রাউন্ড দৌড়াবেন, ইউজার যদি 10 দেয় আপনি 10 রাউন্ড দৌড়াবেন। হ্যাঁ, এবং আপনার ধরে নিচ্ছি মেমোরি আপনার সাথে নাই, মানে আপনার ব্রেইন নেই, আপনি খালি দৌড়াইতেই থাকেন, ঠিক আছে? সামওয়ান দরকার, কেউ একজন দরকার যে হচ্ছে আপনাকে বলবে তোমার হয়ে গেছে 5 বার, তুমি থামো, এরকম একজন দরকার, ঠিক আছে? সো এরকম ধরে নেন আপনার এখানে একজন বসে আছে, লেটস এটা হচ্ছে আপনার মা স্টেডিয়ামে বসে আছে। হ্যাঁ, এখন আপনার মায়ের কাজ কি হবে, আপনি এখান থেকে দৌড়াচ্ছেন, সো এইখান থেকে পুরাটা দৌড়ায়ে এইখানে আসলে শুরুতে আপনার মা আপনার খাতা নিয়ে বসে আছে, লেটসে খাতাতে লেখা আছে 0। সো যখনই আপনি একবার পুরো রাউন্ড কমপ্লিট করে এখানে আসলেন, 0 কেটে দিয়ে আপনার মা লিখবে হচ্ছে 1। এবং এরপরে আপনার মা কেন আপনাকে বলতে পারে হয় থামো অথবা আবার দৌড়াও, এটা বলতে পারে। সো আপনার মা এইখানে অ্যাকচুয়ালি কি করতেছে, আপনার মা এখানে অ্যাকচুয়ালি করতেছে এম এর সাথে আপনার এইটার কাউন্ট করতেছে। অর্থাৎ আপনি যে কয়বার দৌড়াচ্ছেন এইটার মানকে যদি আমি কাউন্ট ধরি, আপনার মা যে খাতায় লিখতেছে এটার মান যদি কাউন্ট ধরি, নাম যদি কাউন্ট ধরি, আর আপনাকে দৌড়াতে হবে এম টাইমস, এম এর মান যে কোনো কিছু হইতে পারে, তার মানে আপনার মা প্রত্যেকবার আপনি দৌড়ায় এখানে আসার পরে আপনার মা কন্ডিশন চেক করবে যে কাউন্টের মান এইটা কি এম থেকে ছোট কিনা। অর্থাৎ কাউন্টের মান যখনই এম থেকে ছোট হবে তার মানে এখনো আমি এম এর সমান পর্যন্ত দৌড়াতে পারিনি। সো এক্ষেত্রে দেখতেছি হ্যাঁ কাউন্টের মান হচ্ছে একবার দৌড়ে আসছে 1 ইজ স্মলার দেন এম এর মান হচ্ছে 5, 1 হচ্ছে 5 থেকে ছোট, হুইচ ইজ ওকে। ওকে, এরপরে আমরা কি করব, আবার হচ্ছে দৌড়াবো, তাই না? এখান থেকে আমরা আবার দৌড়ানো শুরু করব। সো আবার দৌড়ানো শুরু করলে আমার আবার এখানে এসে থামবো আমরা। ওকে, সো কাউন্টের মান কি হবে তখন, আরেকবার এসে থামলে এখানে হয়ে যাবে 2। আমার মা কি করবে, আবার এই কন্ডিশন চেক করবে যে এখন কাউন্টের মান কত, 2, 2 কি 5 থেকে ছোট, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তাহলে আবার দৌড়াবে, আবার দৌড়ে আবার এখানে আসবে, কাউন্টের মান এবার 3 হয়ে যাবে। আর মা আবার চেক করবে 3 কি 5 থেকে ছোট, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তার মানে আমি আবার দৌড়াবো, দৌড়ায় এখানে আসবো, এখানে 3 থেকে 4 হয়ে যাবে, 4 আবার এখানে 4 ইজ স্মলার দেন 5, এটার জন্য চেক করবে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ এবারও সত্য। আবার ঘুরবো, এবার 4 থেকে 5 হয়ে যাবে। যখনই 4 থেকে 5 হয়ে যাচ্ছে, 4 থেকে যখনই 5 হয়ে যাচ্ছে, এখন দেখি তো এই কন্ডিশন কি সত্য, 5 ইজ স্মলার দেন 5, 5 কি 5 থেকে ছোট, অ্যান্সার হচ্ছে না, 5 5 থেকে ছোট না, 5 5 এর সমান। তো 5 5 থেকে ছোট লিখছে, অর্থাৎ মিথ্যা। যখনই আমার মা এভাবে ক্যালকুলেট করে দেখবে যে এটা নো বা ফলস আসতেছে, তখন আমার মা বলবে দাঁড়ায় যাও, তোমার আর দৌড়ানো লাগবে না। ওকে, সো ইউজার যদি এখানে 10 দিত তাহলে আমার এখানে এই যে এম এর মান 10 চলে আসতো, তখন আমাকে পুরো 10 বার দৌড়ালে এখানে এই নো বা ফলসটা আসতো। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত লুপ। সো এটাকে আমরা ফ্লো চার্টে কিভাবে দেখাতে পারি, স্টার্টের পরে আমরা কি করব, ইনপুট নিব, এম শুধুমাত্র এম ইনপুট নিব, তাই না? অর্থাৎ ইনপুট নেওয়ার আগে ডিক্লার করতে হয়, সো আমরা এখানে ডিক্লার করতেছি, ডিক্লার এম এবং কাউন্ট ইকুয়াল 0, কাউন্টের মান 0 করে দিচ্ছি, কারণ কাউন্টের মান শুরুতে 0 থাকে। ওকে, এরপরে কি, এরপরে হচ্ছে আমরা এখানে লেটস সে এরকম একটা কাহিনী করতে পারি। আমরা এখানে কি করছি, এখানে আমরা কোন লুপ দিচ্ছি, আচ্ছা, এখানে আমাদের একটা ভুল আছে, ভুল না, এখানে আমাদের এখন ইনপুট নিতে হবে। সো রিড এম বা ইনপুট এম, ওকে নিলাম, ইনপুট এম নিলাম। এখন আমার এখানে কন্ডিশন চেক করতে হবে। ওকে, ইউজার ধরে নিচ্ছে এম এর একটা মান দিবে স্টেজে, এম ইকুয়াল 5। এখন শুরুতে আমার কন্ডিশন চেক করতে হবে না, দৌড়ানোর পূর্বে যে আমার যে ইনপুটটা দিচ্ছে এটা কি কাউন্ট থেকে ছোট কিনা বা বড় কিনা, তাই না? সো এই কন্ডিশনটা চেক করতে পারতে, জাস্ট এই কন্ডিশনটা কাউন্ট ইজ স্মলার দেন এম কিনা। হুম,
আমরা এখানে কন্ডিশন চেক করতেছি, কন্ডিশন চেকিং এর জন্য কোনটা, এইটা। ওকে, সো আমরা এখানে লিখতেছি এম, এইটা কি, আমরা এখানে কি লিখছিলাম, এম ইজ সরি কাউন্ট ইজ স্মলার দ্যান এম, ওইটা লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কাউন্ট কি এম থেকে ছোট কিনা, কাউন্ট কি এম থেকে ছোট, যদি অ্যান্সার হয় হ্যাঁ কাউন্ট এম থেকে ছোট, তার মানে এখনো আমার দৌড়ানো কমপ্লিট হয়নি। সো আমরা এখানে লিখবো দৌড়ানো কমপ্লিট হয়নি বলতে আমার কাজ কমপ্লিট হয়নি ইন দিস কেস। তাহলে আমাদের কি বলছে, আমাদের প্রিন্ট করতে বলছে এন, প্রিন্ট এন। ওকে ফাইন, প্রিন্ট এন দিলাম। এরপরে আমাদের কি বলছে, আচ্ছা এরপরে আমাদের কাজ কি, যে প্রিন্ট এন, অর্থাৎ একবার দৌড়ায় আসছে, এটা হচ্ছে প্রিন্ট এন। এরপরে আমরা কি করছি, কাউন্টের মান এক ঘর করে বাড়াই দিছি না, প্রথমে 0 0 1 করছি, তারপর 2 করছি। সো এই কাজটা আমরা কিভাবে করতেছি, এইটা হচ্ছে আমরা এইভাবে করতেছি। এখানে আরেকটা বক্স নিচ্ছি এবং এখানে আমরা লিখতেছি কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। ওকে, সো কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, এটা আমরা লিখলাম। এখন আমরা কি করব, এখন এগেইন আমরা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে, আচ্ছা এইভাবে না দেখে জিনিসটাকে এরা কিভাবে দেখেছে, আচ্ছা এরা হচ্ছে এইখান থেকে আবার এখানে আসছে, অর্থাৎ আমরা কাউন্টের মান চেক করে আবার হচ্ছে আমরা এখানে গেলাম। যদি হ্যাঁ এখানে আসার পরে যদি হচ্ছে একটা সার্টেন টাইম পরে কি দেখব, যে এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে নো বা ফলস। যদি এটা সত্য হয় তাহলে এদিকে, ট্রু যদি হয় তাহলে আমরা হচ্ছে দৌড়াবো, দৌড়ায় কাউন্টার মান আপডেট করবো, আবার চেক করব। অর্থাৎ এই সিনারিও যে এখানে দাঁড়ায় আছি, দৌড়াবো, আপডেট করব, চেক করব, এখানে দাঁড়ায় আছি, চেক করব, এখানে চেক করব, চেক করে যদি সত্য হয় তাহলে দৌড়াবো, দৌড়ানোর পরে আপডেট করব, করে আবার চেক করব যে আমাদের এটা সত্য কিনা, তাই না? যদি সামটাইমস এটা কোনো একটা সময় যায় যদি এটা মিথ্যা হয়ে যায়, কোনো একটা সময় যদি এটা মিথ্যা হয়ে যায়, তখন আমাদের এইখান থেকে কি চলে আসবে, এখান থেকে আমাদের এন্ডে চলে আসতে হবে, এন্ড। ওকে, সো এইটাই হচ্ছে মূলত আমাদের এখানকার ফ্লো চার্টটা। ওকে, আশা করি জিনিসটা আমি বুঝাইতে পারছি। সো এই হচ্ছে আমাদের এই কন্ডিশন, আমাদের হচ্ছে লুপ টাইপের যেসব প্রবলেম আছে এগুলোর ফ্লো চার্ট। ফাইন, সো এটাই এখানে করানো হয়েছে, নাথিং এলস। যদি এগুলো একটু ভুল আছে, রিডের ক্ষেত্রে এইভাবে হবে, আউটপুটের ক্ষেত্রে এইভাবে হবে। ওকে ফাইন, সো এই তো। এরপরে যদি আমরা সামনের দিকে যাই, হোপফুলি আর দেখানোর দরকার নেই, আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন এখন। সো এগুলো হচ্ছে আপনারা এখন করে ফেলতে পারবেন আশা করি, যেমন এগুলো হচ্ছে হয়তো বা হবে না, এখানে আমি কয়েকটা প্র্যাকটিস দিচ্ছি। টেম্পারেচার কনভার্টার, যে ধরনের হচ্ছে আপনি এরকম একটা ফ্লো চার্ট হচ্ছে আপনি ডিজাইন করতে চাচ্ছেন, ইউজারকে বলছেন আপনার ফারেনহাইট ইনপুট দিতে, ইউজার ফারেনহাইট ইনপুট দিচ্ছে, আপনাকে সেলসিয়াসে প্রিন্ট করে দিচ্ছেন, বা সেলসিয়াস ইনপুট দিচ্ছে ফারেনহাইটে প্রিন্ট করে দিচ্ছেন। সো এই ক্ষেত্রে ক্যালকুলেশন কি হবে, স্টার্ট ইউজার থেকে ইনপুট নেওয়া, তারপরে যে প্রসেসে আপনি জানতেন এফ ইকুয়াল সি ইন্টু 9/5 প্লাস 32, এই ক্যালকুলেশনটা আপনি এখানে করবেন, করে হচ্ছে প্রিন্ট করে দেবেন, শেষ। সাম অফ 1 to n, এটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। ওকে, এটা হোম টাস্ক এবং প্রাইম নাম্বার চেক এটা হোম টাস্ক। যদি না পারেন তাহলে অবশ্যই জানাবেন, আমি এটা করে দেবো, এটার ভিডিও অলরেডি করা আছে। ওকে ফাইন, সো চলেন সামনের দিকে যাই। সো এই তো আমাদের হচ্ছে মোটামুটি শেষ। তাহলে হচ্ছে আমরা আজকে শিখলাম ফ্লোচার্ট অ্যান্ড অ্যালগোরিদম, আমরা ফ্লোচার্ট কিভাবে ডিরাইভ করতে পারি একটা গিভেন প্রবলেম থেকে, এবং সেগুলোর এগেনস্টে আমরা কিভাবে সুডো কোড বা অ্যালগোরিদম লিখতে পারি। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।